লেসন 4-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার শাকিল। আজ আমরা শিখতে যাচ্ছি। স্ক্রিন কাজ করছে না কেন? একটু অফ করে নিচ্ছি, আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, এসে করছে। আজ আমরা শিখব ওয়ার্ড, সেন্টেন্স, পারসন, নাম্বার, কেস, সাবজেক্ট এন্ড অবজেক্ট সম্পর্কে। চলুন শুরু করি। প্রথমত আমাদের যে বিষয়টি শিখতে হবে ফার্স্ট অফ অল সেটি হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড মিন্স শব্দ। আমি এখানে একটু সংজ্ঞা দিয়েছি আপনাদেরকে বোঝার জন্য। সেটি হলো যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলা হয়। যেমন আই। আবার এখানে একটা লক্ষণীয় বিষয় যে একটি লেটার একটি ওয়ার্ড হতে পারে। যেমন আই হচ্ছে একটি লেটার, এটা আবার একটি ওয়ার্ড। আই মানে আমি। এরপরে ওয়ান মানে এক। ও, ও, এন, ই, তাহলে ও হচ্ছে একটি লেটার, এন হচ্ছে একটি লেটার, ই হচ্ছে একটি লেটার। অর্থাৎ কয়েকটি লেটারের সমন্বয়ে তৈরি হয়েছে একটি ওয়ার্ড বা শব্দ। এরপরে রিড। আর, ই, এই, ডি, তাহলে আর অথবা এটা একটি লেটার, ই একটি লেটার, এ একটি লেটার, ডি একটি লেটার। কয়েকটি লেটার বা বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে ওয়ার্ড। এরপরে ফ্যান। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে তিনটি বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে একটি ওয়ার্ড বা শব্দ। এখানে বলা আছে যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করলে, তাহলে এখানে যে পাশাপাশি বসেছে এর একটা মিনিং বা অর্থ রয়েছে। যেমন আই মানে আমি, ওয়ান মানে এক, রিড মানে পড়া, ফ্যান মানে কলম। ধরুন আমরা দেখতে পারি এখানে বুক মানে বই। তাহলে এই ক্ষেত্রে বি একটি বর্ণ, ডাবল উ একটি বর্ণ, ও আরেকটি বর্ণ, খে আরেকটি বর্ণ, এই কয়েকটি বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে একটি লেটার। আমি আশা করি আপনি বুঝেছেন। এরপর আমি আরেকটা ওয়ার্ড লিখছি, ধরো আমি লিখলাম রাইট। এটা একটা ওয়ার্ড বা বলতে পারেন শব্দ। এবার আমাদের ওয়ার্ডের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হবে। যেমন বর্ণগুলো সঠিকভাবে সাজানো থাকতে হবে। দেখেন এই যে এখানে ওয়ান, রিড, প্রত্যেকটা বর্ণ সঠিকভাবে সাজানো রয়েছে। এরপরে শব্দটির অবশ্যই মিনিংফুল থাকতে হবে, অর্থাৎ এটা একটা অর্থপূর্ণ শব্দ হতে হবে, যে শব্দের একটি নির্দিষ্ট অর্থ থাকবে। যেমন এখানে প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ রয়েছে। এখন আপনি মনে ইচ্ছা মতো এমন একটা ওয়ার্ড লিখলেন যে ওয়ার্ডের কোনো সব অর্থ হয় না, কিংবা আপনি নিজে থেকে বসালেন, সেটা কিন্তু মিনিংফুল না, কিন্তু সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এরপরে শব্দে অন্তত একটি ভাওয়াল কিংবা সেমি ভাওয়াল থাকতে হবে। দেখেন আই, এখানে আই নিজে একটা ভাওয়াল। ও, এন, ই, ও একটা ভাওয়াল, ই একটা ভাওয়াল। এর পূর্বে আমরা পড়েছিলাম যে কোনো শব্দে ভাওয়াল ব্যতীত কিংবা সেমি ভাওয়াল ব্যতীত কোনো ওয়ার্ড হয় না অবশ্যই, অথবা এট লিস্ট একটি হলেও ভাওয়াল থাকবে কোনো ওয়ার্ডে। এরপরে রিড, দেখতে পাচ্ছেন রিডের মধ্যে দুটো ভাওয়াল রয়েছে, ই একটা ভাওয়াল, এই একটা ভাওয়াল। ফ্যান, এখানেও কিন্তু একটা ভাওয়াল রয়েছে। বুক, এখানে দুইটা ভাওয়াল রয়েছে। রাইট, এখানে আই এবং ই দুইটা ভাওয়াল রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই কিংবা ন্যূনতম একটি ভাওয়াল থাকা বাধ্যতামূলক। এরপর আসে সেন্টেন্স। সেন্টেন্স মিন্স বাক্য। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলা হয়। অর্থাৎ কয়েকটি ওয়ার্ডের সমন্বয়ে তৈরি হয় একটি সেন্টেন্স। যেমন আই প্লে ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলি। তাহলে আই একটি ওয়ার্ড, প্লে একটা ওয়ার্ড, ব্যাডমিন্টন একটা ওয়ার্ড। তাহলে এখানে তিনটা ওয়ার্ড আছে, তার মানে তিনটা ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। ধরুন আমি দেখতে পারলাম যে উই রাইট আ বুক, উই রাইট এ বুক, আমরা একটি বই লিখি। তাহলে উই একটি ওয়ার্ড, রাইট একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, বু একটি ওয়ার্ড। এই কয়েকটি ওয়ার্ডের সমন্বয়ে একটি সেন্টেন্স তৈরি হয়েছে। এই পর্যন্ত বুঝেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটি মাত্র শব্দ সেন্টেন্স হতে পারে। এক্সাম্পল যেমন ইয়েস, নো। কেউ যদি আপনাকে প্রশ্ন করে ডিড ইউ গো টু স্কুল, আপনি কি স্কুলে গিয়েছিলেন, আপনি বলতে পারেন ইয়েস। ইয়েস মানে হ্যাঁ আমি গিয়েছিলাম। এই ইয়েস দ্বারা পুরো বাক্য কিন্তু হা বোধক হয়ে যায়। তার মানে এই ক্ষেত্রে ইয়েস ও একা একটা সেন্টেন্স। অথবা আপনি বলতে পারেন, আপনাকে কেউ বললো যে ডিড ইউ গো টু স্কুল, আপনি কি অথবা তুমি কি স্কুলে গিয়েছিলে, আপনি বলেন যে নো,
নো মানে পুরো বাক্যটাই না বোধক হয়ে গেল কিংবা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এই নো দ্বারা বোঝাচ্ছে যে না আমি স্কুলে যাইনি। তাহলে এই নো একটা শব্দ, এটাও একটা সেন্টেন্স হতে পারে। আবার ইয়েস এটা একটা শব্দ, এটাও একটা সেন্টেন্স হতে পারে। যেমন খাম, আপনি কাউকে কোনো একজন ব্যক্তি বলেন এই এখানে আসো, আর বললেন আসো, তার মানে খাম। এই যে আপনি খাম বললেন, এটা একটা সেন্টেন্স। আপনি আবার বলেন যাও, আপনি ইংরেজি ভাষায় বললেন গো। গো মানে যাওয়া। এই যে আপনি শুধু গো বললেন, যাও বললেন, এটা একটা সেন্টেন্স। আশা করি আপনি বুঝেছেন। এখন আমাদের সেন্টেন্সের বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হবে। শব্দগুলো সঠিকভাবে সাজানো থাকতে হবে, পূর্ণ বা স্পষ্ট অর্থ থাকতে হবে। অর্থাৎ শব্দগুলো সঠিকভাবে থাকতে হবে এগুলো, এবং এর পূর্ণ অর্থ প্রকাশ করে। দ্যাট মিনস মিনিংফুল থাকতে হবে। যেমন আই প্লে ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। উই প্লে ব্যাডমিন্টন, আমরা ব্যাডমিন্টন খেলি। তাহলে প্রত্যেকটার কিন্তু অর্থ রয়েছে এবং পুরো সেন্টেন্সের একটা অর্থ রয়েছে। এটা অবশ্যই মিনিংফুল হতে হবে কিংবা অর্থপূর্ণ হতে হবে। এরপরে স্পষ্ট অর্থ থাকতে হবে। আসলে প্রত্যেকটার এখানে স্পষ্ট অর্থ রয়েছে। আমি আগে বলেছি যে আপনি নিজ ইচ্ছা মতো কিংবা কোনো ওয়ার্ড ডিকশনারিতে নেই এমন কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন না। যে সমস্ত ওয়ার্ড ডিকশনারিতে রয়েছে কিংবা মানুষ সচরাচর ব্যবহার করে সেই সমস্ত ওয়ার্ড আপনাকে আমাকে ইউজ করতে হবে, কিংবা সেন্টেন্স মেকিং করার সময় সেটা এখানে রাইট করতে হবে। এখন চলুন আমরা সেন্টেন্স এর প্রকারভেদ সম্পর্কে জানি। সেন্টেন্স এর প্রকার পাঁচটি, অর্থাৎ পাঁচ ধরনের সেন্টেন্স হবে। প্রথমেই বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বর্ণনামূলক বাক্য। যে বাক্য দ্বারা কোনো বিষয়ে বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এটি আবার দুই প্রকার, যেমন অ্যাফার্মেটিভ হা বোধক সেন্টেন্স, নেগেটিভ না বোধক সেন্টেন্স। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ হচ্ছে বর্ণনামূলক বাক্য, যে বাক্য দ্বারা কোনো বিষয়ের প্রতি বর্ণনা দেওয়া হয়। এটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে, অ্যাফার্মেটিভ। এখন অ্যাফার্মেটিভ কোনটা? অ্যাফার্মেটিভ হচ্ছে হা বোধক বাক্য। যেমন আপনি বলতে পারেন আই went to school, আমি স্কুলে গিয়েছিলাম। এই যে আপনি বর্ণনা দিলেন, এটা হচ্ছে হাবোধক কিংবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আপনি বলতে পারেন যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটা একটা বর্ণনা দিলেন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার বলতে পারেন যে আই উইল গো টু স্কুল, তাহলে আমি স্কুলে যাব। এই প্রত্যেকটাই কিন্তু আপনি বর্ণনা দিয়েছেন, তার মানে এগুলোকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে চলুন আমরা শিখি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য। যেমন বলেন যে আমি স্কুলে গিয়েছিলাম, তো আপনি এখন বলতে পারেন যে আমি স্কুলে যাইনি, আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাব না। এটা কে বলতে পারেন? এটা আপনি বলতে পারেন আই ডিড নট, এর সঙ্গে ডিড নট বলা হয়। আই ডিড নট গো টু স্কুল, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। এই যে না বললেন আপনি, না বোধক বাক্য এটা। এরপর আপনি আবার বলতে পারেন আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। এরপরে আপনি আবার বলতে পারেন যে আই উইল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু না বোধক। আমি স্কুলে যাইনি, আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাব না। এই না বোধক বাক্য এগুলাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। আশা করি আপনি বুঝেছেন অ্যাফার্মেটিভ নেগেটিভ সম্পর্কে। দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এর সংজ্ঞাটা পড়ে চলুন, যে নিচে নামা দিয়ে আপনাদের পড়তে এবং দেখতে সুবিধা হবে। একটু এটাকে বড় করে নিয়ে আপনাদের আরো সুবিধা হবে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এটি আবার দুই প্রকার, অর্থাৎ যে বাক্য দ্বারা আপনি প্রশ্ন করবেন সেটাই মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এর শেষে এই কোয়েশ্চেন মার্ক কিংবা এই প্রশ্নবোধক চিহ্ন আপনারা দেখতে পাবেন। এটাকে দুভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে ইয়েস আর নো কোয়েশ্চেন, যাকে বলা হয় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। আরেকটি হয়েছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন,
অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। এখন অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে শুরু হয়, যেমন ডু ভার্ব, যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন আপনি এর পূর্ণ ব্যবহার দেখতে পারবেন। এখন আপাতত ধারণা রাখেন যে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, মোডাল ভার্ব। এগুলো থেকে ঘাবড়ানোর কিছু নাই, কিংবা মাথার উপর দিয়ে যাবে এরকম কোনো কিছু না, আপনি জাস্ট ধারণা রাখেন। ধরেন ডু ভার্ব দিয়ে একটা প্রশ্ন করলাম, ডু ইউ ডু ইউ ইট ডু ইউ রাইস, মানে তুমি কি ভাত খাও, এই যে প্রশ্ন করলাম আমরা, এটা হচ্ছে এই যে এখানে যে প্রশ্ন করলাম ডু ভার্ব দিয়ে, এই যে ডু, এটাই মূলত এখানে অক্সিলারি ভার্ব। হ্যাভ ভার্ব প্রশ্ন করতে পারে, ধরেন ডু ইউ হ্যাভ ফ্যান, এনি ফ্যান, তোমার কি কোনো কলম আছে। এই যে আমি এখানে যে প্রশ্ন করলাম, আচ্ছা এনি ফ্যান আমরা এখানে ফ্যান দিয়ে দিলে সুন্দর হলো, ডু ইউ হ্যাভ ফ্যান, তোমার কি একটি কলম আছে। এই যে ডু ব্যবহার করা হয়েছে এখানে, সরি, ডু ইউ হ্যাভ ব্যবহার করা হয়েছে এখানে, হ্যাভটা হয়েছে এখানে হ্যাভ ভার্ব। বি ভার্ব বলতে পারি যে ইজ, 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 ধরেন উই এট সখীপুর, সরি আমি মিস্টেক করেছি একটা, এখানে ইজের পরে উই বসবো না, হি দিতে হবে। আচ্ছা, হি, ইজ হি এট সখীপুর, সে কি সখীপুরে, কিংবা সে কি সখীপুরে আছে। এই যে আপনি প্রশ্ন করলেন, ইজ দ্বারা এখানে এই ইজ, ইজটাই হচ্ছে ভার্ব। আপনি শুধু বুঝে রাখেন, আপনাকে এগুলো বুঝতে কিভাবে ব্যবহার হচ্ছে এটা বুঝতে হবে না। বাক্য তৈরি করবো যখন, যখন সেন্টেন্স আমরা গঠন করব, তখন আপনি এই বিষয়ে ক্লিয়ার একটি কনসেপ্ট পাবেন। এরপরে বলা হয়েছে মোডাল ভার্ব। মোডাল যে ক্যান, কুড, মাইট, এগুলোকে বলা হয়। যেমন আমি বলতে পারি ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এই যে আমি এখানে ক্যান ইউজ করেছি, এটাই হচ্ছে এখানে মোডাল ভার্ব, এগুলো দ্বারা প্রশ্ন তৈরি করা হচ্ছে। এরপরে বলা হয়েছে ডাব্লিউএস কোয়েশ্চেন, যেগুলো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। প্রশ্ন হতে পারে ডাব্লিউএস ওয়ার্ড কি। আসলে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে ওই সমস্ত ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ড ডাব্লিউএস দিয়ে শুরু হয়। যেমন বলবেন হোয়াট, ওয়াই, তারপর বলতে পারেন ওয়েন, তারপর বলতে পারেন ওয়ার। আর কিন্তু এগুলো রয়েছে, এগুলো দ্বারা ডাব্লিউএস ওয়ার্ড একটা প্রশ্ন করি, যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, প্রশ্ন করতে হবে তাই না। হোয়াট ইজ নেম। এই যে আপনি WH দ্বারা প্রশ্ন করলেন, এই ক্ষেত্রে এটাই হচ্ছে এখানে WH কোয়েশ্চেন। আবার আরেকটা করি, যে হোয়াট ডিড ইউ, তুমি কি, আচ্ছা হোয়াট দিয়ে করছি, হুম, এখন ওয়াই দিয়ে করতে পারি, ওয়াই ডু ইউ গো টু টাঙ্গাইল, তুমি কেন টাঙ্গাইল যাও, ওয়াই ডু গো টু টাঙ্গাইল। তাহলে যে ওয়াই দ্বারা প্রশ্ন করা হয়েছে, ওয়াইটা হচ্ছে WH কোয়েশ্চেন। এগুলো সম্পর্কে আপনাদেরকে আমি পুরো ধারণা দেবো, যে ওয়ার্ড কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, ওয়াই কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, পুরো একটা কনসেপ্ট পাবেন। আপনাকে সেই পর্যন্ত ওয়েট করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝেছেন কি আপনারা। আমাদের পরবর্তী যে স্টেপ আসে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য যখন আমরা গঠন করব তখন সেই সম্পর্কে পড়ে নেব। এখন জাস্ট একটু ধারণা দেবো আপনাদেরকে। আমি আবার বলছি, বিষয়গুলো আপনারা কখনোই মেমোরাইজ করবেন না, কিন্তু মুখস্থ করবেন না, জাস্ট আপনি আপনি একটু ধারণা রাখেন যে বিষয়গুলো এরকম এরকম হয়। যখন সেন্টেন্স তৈরি করবো তখন আপনি পুরো ধারণা পাবেন এবং নিজে থেকে সেন্টেন্স মেকিং করতে পারবেন। এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ দেওয়া। আপনি কাউকে বলেন কাম হিয়ার, এখানে আসো, এই এখানে আসো, তার মানে আপনি তাকে কি করলেন, আদেশ করলেন। এরপরে আপনি কাউকে বলতে পারেন ডোন্ট কাম হিয়ার, এখানে আসো না, তার মানে আপনি তাকে কি দিলেন, উপদেশ দিলেন। আপনি আবার কাউকে বলতে পারেন লেট হিম কাম হিয়ার, তাকে এখানে আসতে দাও, মানে আপনি অনুরোধ করলেন তাকে আমার কাছে আসতে দাও। তাহলে আদেশ দেওয়া কি, মানে কাউকে কোনো কিছু সিম্পলি বলা, যেমন কাম হিয়ার, এখানে আসো আমি বলতে পারি। আপনি বলতে পারেন যে ধরেন মঞ্চটা দিলাম, গো, কি দিলাম, গো আউট, বাইরে যাও, গো আউট, কিংবা আউটসাইড দিতে পারেন, গো আউটসাইড, বাইরে যাও। আপনি বলতে পারেন
পরে আবার বলতে পারেন যে ডোন্ট গো আউট সাইড, বাইরে যেও না। আবার আপনি বলতে পারেন, আপনি কাকে অনুরোধ করলেন যে এই তাকে আসতে দাও, তার মানে আপনি বলতে পারেন লেট হিম গো আউটসাইড, আউটসাইড মানে তাকে বাইরে যেতে দাও, অনুমতি, আপনি তাকে অনুরোধ করলেন। আশা করি আপনি বুঝেছেন, না বুঝে থাকলে আপনি আমাদের যে জুম সাপোর্ট রয়েছে সেই সাপোর্টের সাথে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাকে সাপোর্ট দেওয়া হবে। 4 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। শুভকামনা প্রকাশ করতে এই ধরনের বাক্য তৈরি করতে হয়, ইচ্ছা প্রকাশ করতে বাক্য তৈরি করতে হয়, প্রার্থনা প্রকাশ করতে এই ধরনের বাক্য তৈরি করতে হয়। ওয়েলকাম ইউ অল, তোমাদের সবাইকে স্বাগত, কনগ্রাচুলেশনস। তাহলে যে এই সমস্ত বাক্য যখন আপনি বলবেন, কারো প্রতি শুভকামনা দিবেন, কারো মঙ্গলের জন্য কোনো কিছু বলবেন, সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের বাক্য তৈরি করতে হবে। এটা কিছু বাক্য আপনাকে আমি দিয়ে দেবো, সেগুলো পড়লে আশা করি তার খাওয়া হয়ে যাবে। ইচ্ছা প্রকাশ করা, যেমন উড দ্যাট ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, আপনার ইচ্ছা এটা। এই ধরনের বাক্যকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। প্রার্থনা প্রকাশ করা, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ আপনার মঙ্গল করুক। তাহলে আপনি তার জন্য কি করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন বা আপনি প্রার্থনা করলেন, এর জন্য এটাকে বলা হয় প্রার্থনা প্রকাশ করা কিংবা অপটেটিভ সেন্টেন্স। আপনি বারবার বলতে পারেন যে মে আল্লাহ, মে ইউ লং লিভ, তুমি দীর্ঘজীবী হও, মানে আপনি তার জন্য প্রার্থনা করলেন, দোয়া করলেন। আপনার জাস্ট ধারণা রাখেন, কোনো সেন্টেন্সই কিংবা কোনো রুলসই মুখস্থ করবেন না, জাস্ট একটু ধারণা রাখবেন, এতেই আপনি সেন্টেন্স গুলো বুঝতে পারবেন কিংবা তৈরি করতে পারবেন পরবর্তী সময়ে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বাংলায় বলা হয় বিস্ময়সূচক বাক্য কিংবা আশ্চর্যবোধক বাক্য। এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনার, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। হঠাৎ আনন্দ, দুঃখ, বিস্ময় প্রকাশ করে এই সেন্টেন্স দ্বারা। অবশ্যই এই সেন্টেন্সের শেষে এই যে একটা আপনারা সিম্বল কিংবা একটা যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা বসাতে হবে। যেমন ওহ শিট, তাড়াতাড়ি আপনি এটা হঠাৎ দুঃখ প্রকাশ করলেন, ডিসগাস্টিং, বিরক্তিকর, এটা একটা দুঃখ প্রকাশ করলেন। আপনি রিয়েলি, সত্যি আপনি হঠাৎ একটা আনন্দ ভোগ করলেন, রিয়েলি। আপনি মনে করেন কেউ কোনো একটা ভালো কাজ করছে, কারো একটা বিয়ে ঠিক হয়েছে, আপনি বলবেন রিয়েলি আপনার ফ্রেন্ডের, সত্যি। তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে প্রকাশিত হয়েছে। আপনি ফেসবুকে সুন্দর একটা প্রোফাইল পিকচার কেউ দিয়েছে, আপনি তাই বলছেন ওয়াও, বাহ, সুন্দর একটা, আপনি তাকে কমেন্ট করলেন। অথবা আপনি বলবেন হোয়াট আ বিউটিফুল ডে, মনে করেন কেউ একজন সারাদিন ঘুরতে গিয়েছেন, কোথাও ঘুরতে গিয়েছেন, ধরেন কক্সবাজার ঘুরতে গিয়েছেন, আপনি সুন্দরভাবে দিন কাটালেন, সেই ফটোগুলো ফেসবুকে আপলোড করলেন, কেউ একজন কমেন্ট করলো আপনাকে হোয়াট আ বিউটিফুল ডে, বাহ কি সুন্দর দিন। এগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরবর্তী স্টেপ, ভার্ব বা ক্রিয়া, অথবা আপনি বলতে পারেন কাজ। যে ওয়ার্ড দ্বারা হওয়া, থাকা, কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। আপনাকে আরো সংক্ষেপে বোঝাই, সেটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয় তাকেই ভার্ব বলা হয়। যেমন আমি আমি পড়ি, এই যে আমি পড়ি, এই যে পড়াটা হচ্ছে একটা ভার্ব। আমি ঘুমাই, আমি কি করি, ঘুমাই, এই ঘুমাইটা হচ্ছে একটা ভার্ব। আমরা বলি ভার্ব, কিন্তু ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এটা হবে ভার্ব, আর এর সাউন্ড হবে না। বলতে পারেন আমি সাঁতার কাটি, এই যে সাঁতার কাটা এটা হচ্ছে ভার্ব। আমি যাই, এই যে যাওয়া এটা হচ্ছে একটা ভার্ব। আপনি বলতে পারেন যে আমরা ধরেন আমরা ব্যায়াম করি, এই যে ব্যায়াম করি এটা হচ্ছে একটা verb। আচ্ছা, যে একটা বাক্য লিখি আপনার সুবিধা হবে, লিখলাম আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। তাহলে আমি কি করি, বই পড়ি, এই যে পড়াটাই হচ্ছে এখানে ভার্ব। আপনাকে চিন্তা করতে হবে না যে ভার্ব আপনি কিভাবে বুঝবেন, কিভাবে মুখস্থ করবেন। এজন্য আমি বেশ কিছু ওয়ার্ড মিনিং সাজিয়েছি এবং সেটা পাশে বাংলায় প্রোনাউন্সিয়েশন কিংবা উচ্চারণ লিখে দিয়েছি, যাতে আপনাদের পড়তে সুবিধা হয় এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। এছাড়া আপনাদের জন্য লাইভ সাপোর্ট তো থাকতেছেই জমে। ধরেন আর তৈরি করতে পারি, তাহলে উই 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 ক্যান, আচ্ছা আমরা উই সুইম, আমরা সাঁতার কাটি। এই যে সাঁতার কাটা, সুইম, এটা হচ্ছে এখানে ভার্ব। বলতে পারেন যে ইউ রাইট ইউ রাইট বুক ইউ রাইট বুক, তুমি একটি বই লেখো। এই যে লেখো,
এই লেখাটাই হচ্ছে এখানে একটা ভার্ব। আশা করি আপনি বুঝেছেন যে কোনটা ভার্ব। আপনি বুঝে নেবেন যে বাক্যে মূল কাজ কি করা হচ্ছে, সেটা শেষে যা থাকবে সেটাই ভার্ব। যেমন আমি একটি বই পড়ি, শেষে কি এসেছে? এই পড়ি, ওটা হচ্ছে ভার্ব। আমরা সাঁতার কাটি, সাথে শেষে কি এসেছে? সাঁতার কাটা, এটা হচ্ছে ভার্ব। ইউ রাইট আ বুক, তুমি একটি বই লেখো, তুমি কি করো? লেখো, শেষে বাংলা বর্ণের বাক্যের শেষে যা এসেছে সেটা হচ্ছে এখানে ভার্ব। আবার ভার্বের চারটি ফর্ম রয়েছে, যাকে বলা হয় ফার্স্ট অফ অল প্রেজেন্ট ফর্ম, সংক্ষেপে বলা হয় V1। এরপরে ফার্স্ট ফর্ম, সংক্ষেপে বলা হয় V2। এরপরে ফার্স্ট পার্টিসিপল, সংক্ষেপে বলা হয় V3। এবং লাস্ট ওয়ান ফিউচার ফর্ম, সংক্ষেপে বলা হয় V4। আসলে যখন আমি আপনাদেরকে ওয়ার্ড মিনিং কিংবা ভোকাবুলারি দেবো, তখন আপনি বুঝতে পারবেন, কিংবা ওয়ার্ড গুলো দেখেই নিজে ডিটারমিনেশন করতে পারবেন যে কোনটা সেখানে লেখা আছে যে V1 V2 V3 V4। আপনার জন্য এটা অনেক সুবিধাজনক হবে। অপেক্ষা করতে হবে সে পর্যন্ত। ভার্ব প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অথবা বলতে পারেন মেইন ভার্ব। এটা হচ্ছে প্রধান ক্রিয়া। যেমন এই যে আমি এগুলো আপনাদেরকে দিয়ে দেবো, জাস্ট বুঝলেন এখন শুধু। যেমন স্টার্ট, শুরু করা; গো, যাওয়া; কাম, আসা; ওয়ান্ট, চাওয়া। এই যে একটু আগে আমরা যা বললাম না, বলতে পারেন হেল্প, হেল্প, হেল্প সাহায্য করা। আপনি বলতে পারেন ওয়াচ, দেখা। এরপরে বলতে পারেন স্লিপ। ল্যাপটপ কি হলো, সরি, স্লিপ, ঘুমানো। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেইন ভার্ব, কিন্তু আপনি বলতে পারেন প্রিন্সিপাল ভার্ব। আরেকটি রয়েছে, সেটা হচ্ছে অক্সিলারি কিংবা হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া কিংবা সাহায্যকারী ভার্ব, যিনি বাক্যকে গঠন করতে সাহায্য করে কিংবা যার সাহায্যে আমরা বাক্য তৈরি করি। যেমন আই অ্যাম অ্যান ইনস্ট্রাক্টর, আমি একজন ইনস্ট্রাক্টর বলতে পারেন, কিংবা শিক্ষক বলতে পারেন। তাহলে এখানে এই যে এম দেখতে পাচ্ছেন, এই এমটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, কিংবা আপনি বলতে পারেন হেল্পিং ভার্ব। এই এম এর সাহায্যে বাক্যটা তৈরি করা হয়েছে। উই হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি আছে। তাহলে যেখানে হ্যাভ দেখতে পাচ্ছেন, এটা আমাদের হ্যাভ ভার্ব। আর দুই একটা এক্সাম্পল দিই, আপনাদের বুঝতে আশা করি আরো সহজ হবে। যেমন এখানে আছে ভি ভার্ব সম্পর্কে। আপনি বলতে পারেন যে ওয়েন, আচ্ছা, আই অ্যাম ইন ঢাকা, তার মানে কি? আমি ঢাকায় আছি। তাহলে যে এম দেখতে পাচ্ছেন, এই এমটা হচ্ছে এখানে ভার্ব। আপনি বুঝবেন কিভাবে কোনটা কোন ভার্ব, কোথায় কোনটা ব্যবহার করা হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাদেরকে আমি আহ, পুরো কনসেপ্ট দেব। মুরাল ভার্ব, মুরাল ভার্ব বলতে পারেন যে আহ, মুরাল ভার্ব বলেন শাকিলা ক্যান কুক। এই যে এখানে ক্যান দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এখানে মুরাল ভার্ব। আপনাদেরকে আমি ভার্ব সম্পর্কে বেশ কিছু ধারণা দেবো, কিংবা শীটও দেবো, আপনারা সেগুলো দেখলেই বুঝতে পারবেন। আপাতত ধারণা রাখেন। এই পর্যন্ত বুঝেছেন? আচ্ছা, পরবর্তী যে বিষয় আসে সেটি হলো পার্সন কিংবা ব্যক্তি। সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তার বিভিন্ন রূপকে পার্সন বলা হয়ে থাকে। যেমন হিজ, হিম দুটোই হি এর রূপ। হি দ্বারা সে বোঝানো হয়। এই হি এর দুটি রূপ রয়েছে, হিজ এবং হিম। একটু পরেই আমরা এই বিষয়কে ধারণা পাবো, আপনি আপাতত বোঝেন। হি এর দুটি ফর্ম রয়েছে, হিজ এবং হিম। আবার শি এর দুটি ফর্ম রয়েছে। শি যদি এটার দুটি ফর্ম রয়েছে, একটি হবে হার এবং আরেকটা সেটাও হবে হার। এটা বাক্য যখন তৈরি করব তখন দেখাবো, তখন আপনাদের দেখলে এটা মিন করতে এবং এটা আন্ডারস্ট্যান্ড করতে আরো বেশি সুবিধাজনক হবে। ইংরেজিতে ভাষণ তিন প্রকার। একটি হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আই, আমি; সেকেন্ড পার্সন ইউ, তুমি বা আপনি; থার্ড পার্সন বাকি সব ব্যক্তি বস্তু প্রাণী। আপনাদেরকে আমি এই বিষয়ে একটু ধারণা দেই। ফার্স্ট পার্সন মানে আই, এটা সবসময় মনে রাখবেন। আরো সহজ করে বোঝাই, ফার্স্ট পার্সন আমি, সেকেন্ড পার্সন তুমি। তাহলে আমি এবং তুমি, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন। ফার্স্ট এবং সেকেন্ড বাদে এই পৃথিবীতে যা কিছু আছে, ব্যক্তি, বস্তু, প্রাণী, এগুলো সবই যদি একক হিসেবে প্রকাশ করা হয় তাহলে সেটাই
থার্ড পারসন। চলুন আমরা থার্ড পারসন সম্পর্কে একটু ধারণা রাখি। আবার ইংলিশে আমরা যে তুই করে বলি, তুমি করে বলি, আপনি করে বলি, ইংলিশে এর কোনো ইন্ডিভিজুয়ালি কিংবা এক্সট্রা মিনিং নেই। ইউ দ্বারাই তুই বোঝাবে, ইউ দ্বারা তুমি বোঝাবে, ইউ দ্বারা আপনি বোঝাবে। যেমন এখানে আচ্ছা, এটা হচ্ছে আমাদের থার্ড পারসন বলা হয়েছে। থার্ড পারসন, সরি, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি, যদি এককভাবে বোঝায় তা থার্ড পারসন হয়ে থাকে। অর্থাৎ আই এবং ইউ ছাড়া, আমি এবং আপনি ছাড়া পৃথিবীতে যত ব্যক্তি, বস্তু, প্রাণী রয়েছে যদি এককভাবে নির্দেশ করা হয় তাহলে সেটা থার্ড পারসন। এক্সাম্পল দিই, ধরেন আপনি ফ্যান বললাম, ফ্যান, এই যে ফ্যান দিলাম, মানে একটি, ফ্যান মানে কলম, একটি কলম, তার মানে এটা কি হবে বলুন তো? থার্ড পারসন। আমার সূত্র কি ছিল বা আমাদের সংজ্ঞায় বলা হয়েছিল ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, এই দুইটা ছাড়া, এই দুইটা ব্যতীত তাহলে ফ্যান একটি কলম নির্দেশ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন। আমরা বলতে পারি বয়, আ বয় একজন ভালো, এটা আমরা বলতে পারি গার্ল, তাহলে এটা একটা থার্ড পারসন। আমরা বলতে পারি ধরেন হ্যান মুরগি, তার মানে এটা হবে আমাদের আম, এটা হবে আমাদের থার্ড পারসন। আমরা বলতে পারেন এই যে যদি না দেন আপনি তারপরেও একটি বোঝাবে এখানে। ধরেন আমি দিলাম বুক, শুধু বুক লিখলাম, এই শুধু বুক লেখাতে এখানে নাই মানে মনে মনে একটি রয়েছে, অর্থাৎ একটি বই নির্দেশ করা হয়েছে। এখানে আপনাকে দিলেও আবুক বোঝাবে, না দিলেও আবুক বোঝাবে, তবে দেওয়াটাই উত্তম বা বেটার। এরপরে বলা হয়েছে নাম্বার, বচন বা সংখ্যা। নাম্বার দ্বারা ইংরেজি ভাষায় বচন বা সংখ্যা বোঝানো হয়। যে ওয়ার্ড দিয়ে ব্যক্তি, বস্তু ও প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলা হয়। এই নাম্বারকে আবার দুভাগে বিভক্ত করা হয়েছে, একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অপরটি হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার এক বচন, যেখানে একক বা একটি ব্যক্তি, বস্তু, প্রাণী নির্দেশ করবে, যা একটু পূর্বেই আমরা এই যে এখানে পড়ে আসলাম না, এটাই নির্দেশ করা হবে থার্ড পারসন। যেমন এক বচন, যেমন আ, মানে এখানে একটি বোঝানো হয়েছে, ওয়ান মানে একটি, আফ্যান মানে একটি কলম, অর্থাৎ গাল মানে একজন মেয়ে। অর্থাৎ আমাদেরকে সূত্রে বলা হয়, সংজ্ঞায় বলা হয়েছে যে এক বচন কিংবা একটি নির্দেশ করা হবে একজন ব্যক্তি, তার মধ্যে ধরে আমরা ধরেন অভয়, অভয় অথবা আপার্সন দিতে পারেন আপনি, একজন ব্যক্তি বোঝানো হয়। আ বই, একজন ব্যক্তি, একজন ভালো কিংবা এটা ছেলের ক্ষেত্রে। একটি বস্তুতে দ্বারা আপনি ডুর, ডু মানে হচ্ছে একটি দরজা, প্রাণী দেন খ্যাট, একটি বিড়াল। এই যে আপনি সংখ্যা নির্দেশ করা হয়েছে একটি করে সবগুলাই, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া প্লুরাল নাম্বার কি, তাই না? প্লুরাল নাম্বার হচ্ছে যখন একাধিক ব্যক্তি, বস্তু ও প্রাণীর সংখ্যা বোঝায়, অর্থাৎ একের অধিক থাকবে। যেমন টু, এখানে কিন্তু দুটি, একের অধিক। ফ্যান্স, ফ্যান্স মানে কলমগুলো, কলমগুলো বলতে এখানে কি একটি কলম না, অনেকগুলো কলম আছে। গার্লস মেয়েরা বা মেয়েগুলো, এখানে অনেকগুলো মেয়ে রয়েছে। আর এক্সাম্পল দিই, একাধিক ব্যক্তি, ধরেন আমি দিলাম বয়, না এখানে হবে বয়েস, বয়েস মানে কি ছেলেগুলো কিংবা ছেলেরা, ছেলেগুলো অথবা ছেলেরা বোঝাচ্ছে যেখানে অনেকগুলো ছেলেরা রয়েছে। বস্তু, বস্তু আপনি দিতে পারেন ধরেন দিতে পারেন আপনি উম, দিতে পারেন ফাইভ, ফাইভ ধরেন দিলাম ফ্যান্স মানে পাঁচটি পাখা, তাহলে ফ্যান মানে কি একটা বস্তু, তাই না? ফাইভ ফ্যান্স, পাঁচটি পাখা। অর্থাৎ এটা বহু বচন, একের অধিক নির্দেশ করা হয়েছে যেহেতু পাঁচটি প্রাণীর কথা বলা হয়েছে, তার মানে এটা বহু বচন। এরপরে প্রাণীর কথা বলা হয়েছে, দিতে পারেন ধরেন 10 cats, মানে 10টি বিড়াল। এই যে আবার একের বেশি হলে এক্ষেত্রে এস যোগ করতে হয়, এটা মাথায় রাখবেন। আশা করি আপনি বুঝেছেন যে সিঙ্গুলার নাম্বার কি এবং প্লুরাল নাম্বার কি। এছাড়াও শীত আপনারা আহ, দেখে পড়তে পারবেন। আমরা একটু এখন ডিফারেন্ট নির্ণয় করবো যে পার্সন এবং নাম্বার এর সম্পর্কটা কোথায় কিংবা সম্পর্কটা কি। এর একটা শীটও দিয়েছে আপনাদেরকে সম্ভবত নিচে দেখে, হ্যাঁ শীট এখানে গেলে একটু বড় দেখতে পারবেন। ভাই দ্য ওয়ে আপনাদেরকে আমি এখান থেকেই দেখাচ্ছি। এখানে বলেছে নাম্বার, যেমন ফার্স্ট পার্সন বলতে পারেন কিংবা নাম্বার বলতে পারেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড
থার্ড পারসন। সিঙ্গুলার নাম্বার আই মানে আমি, প্লুরাল নাম্বার উই আমরা, সিঙ্গুলার নাম্বার ইউ তুমি, প্লুরাল নাম্বার ইউ তোমরা, সিঙ্গুলার নাম্বার হি সি ইট, প্লুরাল নাম্বার দেই মানে তারা। আপনাকে অত কঠিন ভাবে এটাকে মেমোরাইজ করতে হবে না, কিংবা এটাকে এক্সপ্লেনেশন করতে হবে। আপনি জাস্ট বুঝেন যে সিঙ্গুলার নাম্বার হচ্ছে একক ব্যক্তি, বস্তু, প্রাণী। আর প্লুরাল নাম্বার হচ্ছে একাধিক বস্তু, ব্যক্তি কিংবা প্রাণী হতে পারে। যেমন আই এবং ইউ, এই দুটা কিন্তু ব্যতীত সিঙ্গুলার নাম্বার বলা হয়েছিল। আমরা সূত্রে বা সংজ্ঞায় পড়েছিলাম, ডেফিনেশন করেছিলাম এই দুটো। হি এখানে থার্ড পার্সন। আমরা মূলত আপনাকে এই থার্ড পার্সন সম্পর্কে ধারণা নিতে হবে, এগুলো পারবেন সবই। এখানে সেই মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিংবা যারা লার্নার রয়েছে তারা ভুল করে ফেলে। থার্ড পার্সন হচ্ছে তৃতীয় ব্যক্তি। হি সে, সে মানে কি একজনকে নির্দেশ করা হয়েছে। সি সে, সে মানেও একজনকে নির্দেশ করা হয়েছে। এটা এটা মানে একটা নির্দেশ করা হয়েছে, এজন্য ও সিঙ্গুলার নাম্বারের থার্ড পার্সন। আমরা বলতে পারেন শাকিল, শাকিল মানে কি একজন ব্যক্তি, এজন্য এটা সিঙ্গুলার নাম্বারের থার্ড পার্সন। শাকিলা মানে একজন মেয়ে নির্দেশ করা হয়েছে, এজন্য এটা থার্ড পার্সন। এই পাশে দেখেন দে, দে মানে কি তারা, তারা মানে কি অনেকগুলো, তার মানে প্লুরাল নাম্বার একের বেশি হতে হবে। আশা করি আপনি বুঝেছেন যে থার্ড পার্সনের পার্থক্য এবং সিঙ্গুলার এবং প্লুরালের পার্থক্যটা। তাছাড়াও এখানে শীট দিয়েছি, আপনি শীটে যদি এন্টার করেন তাহলে এখান থেকেও এটা পড়াশোনা করতে পারবেন। আচ্ছা দেখি একটা নোট দিয়েছি, কি নোট? যদি কোনো সেন্টেন্স এর সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার, তবে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। আপনাকে যখন আমরা সেন্টেন্স তৈরি করব কিংবা বাক্য তৈরি করব তখন আপনি বুঝতে পারবেন এই বিষয়গুলো। এখন একটু ধারণা রাখেন। হি গোস হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হি হচ্ছে এখানে থার্ড পারসন, তার মানে এখানে গো ছিল। তাহলে আমাকে এই নোটে বলা হয়েছে সেন্টেন্স সাবজেক্ট, সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন হলে সেন্টেন্স কোনটা, এই পুরোটা একটা সেন্টেন্স। সাবজেক্ট কোনটা, এই যে হি, এটা থার্ড পারসন হলে এটা থার্ড পারসন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। ভার্ব কোনটা এখানে, এই যে গো, তাহলে গো এর সাথে আমাদের ইএস যোগ করতে হয়েছে। গোস, ঠিক গোস টু স্কুল, সে স্কুলে যায়। সে প্লেস ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলে। তাহলে এখানে সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে সি, থার্ড পারসন সি। যেহেতু সেন্টেন্সের থার্ড পারসন সি, এজন্য ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। ভার্ব ছিল আমাদের প্লে, কিন্তু এস যোগ করতে হবে এই থার্ড পারসন থাকার কারণে। এটা হবে প্লেস, সি প্লেস ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলে। আপনি বলতে পারেন শাকিল, কি দিতে পারি, শাকিল ধরেন রাইট, আর কিবোর্ড করতে যাচ্ছে কোনো, ইউ আর আই টি, শাকিল রাইট আ বুক, শাকিল একটি বই লেখে। দেখেন শাকিল একজন ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে, এজন্য এটা থার্ড পারসন। থার্ড পারসন থাকলে ভার্বের সাথে আমাকে বলা হয়েছে এস অথবা ইএস যোগ করতে হবে। যেহেতু এখানে ভাওয়াল ই সাউন্ড রয়েছে সেহেতু আমি এখানে শুধু এসটা যোগ করে দেবো, হয়ে গেছে। সে শাকিল রাইটস আ বুক, শাকিল একটি বই লেখে। আশা করি আপনি বুঝেছেন যে আমাদের ইএস কিংবা এস এর পার্থক্যটা কোথায় ব্যবহার করতে হবে সেন্টেন্সের মধ্যে। এছাড়াও আপনাদেরকে আমি যখন সেন্টেন্স শেখাবো তখন বুঝতে পারবেন বিষয়গুলো আরো, আপনি ধারণা পাবেন। এরপরে বিষয়টি হচ্ছে পজেসিভ কেস, অর্থাৎ সম্বন্ধসূচক কারক। যে কেস দ্বারা সম্পর্ক বোঝায় থাকে পজেসিভ কেস বলা হয়। অর্থাৎ এখানে আপনাকে সম্পর্ক নির্দেশ করা হবে। পজেসিভ কেস প্রধানত দুভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে সিঙ্গুলার, সরি, সিঙ্গেল পজেসিভ, অপরটি ডাবল পজেসিভ। প্রশ্ন হলো সিঙ্গেল পজেসিভ কি এবং ডাবল পজেসিভ কি। আপনাদেরকে আমি শীট দিয়েছি একটা, এই শীটের গেলে একটু বিষয় ধারণা পাবেন। চলুন আমরা শীটে এটা করি। দেখতে পাচ্ছেন আমাদের মাঝে শীটটি ওপেন হয়েছে। পজিটিভ কেস, একটি হচ্ছে সিঙ্গেল পজিটিভ কেস, অপরটি হচ্ছে ডাবল পজিটিভ কেস। সিঙ্গেল পজিটিভ কেস বসে মাই, আমার, আওয়ার, আমাদের,
ইউর তোমার বা তোমাদের, হিজ তার, এটা দ্বারা কোনো ছেলেকে নির্দেশ করা হয়, আর এটা দ্বারা কোনো মেয়েকে কিংবা স্ত্রী জাতীয় ব্যক্তিবর্গকে নির্দেশ করা হয়। ইটস ইহা, শাকিল শাকিলের, দেয়ার তাদের। তাহলে ডাবল পজিটিভ কেস কোথায় বসবে? এই যে মাইন আমার, আগেরটা ছিল সিঙ্গেল ছিল কিন্তু মাই, মাই মানে আমার, মাইনও মানে আমার। আপনাকে লক্ষ্য রাখতে হবে কিংবা নোটিফাই রাখতে হবে, মাই এটা হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল পজিটিভ, এবং এটা হচ্ছে ডাবল পজিটিভ। আওয়ার অর্থ আমাদের, আবার আওয়ার অর্থ আমাদের, এটা হবে ডাবল পজিটিভ কেস। ইউর অর্থ তোমার বা তোমাদের, আবার ইউর অর্থ তোমার বা তোমাদের। হিজ অর্থ তার, আবার এখানে হিজ অর্থ তার, এটাও, এটা হচ্ছে সিঙ্গেল আর ডাবল একই হয়ে যায়। স্ত্রীদের ক্ষেত্রে হার এবং হার এই দুটো একই হয়ে যায়। ইটস, ইটস এটাও একই হয়ে যায়। শাকিল, শাকিল এটা হয়ে যায়। এই দেয়ার এবং দেয়ার পার্থক্য রয়েছে। আপনি শুধু একটু বুঝে বুঝে পড়েন যে ডাবল পজিটিভ কেস কোনটা, সিঙ্গেল পজিটিভ কেস কোনটা। যখন আমরা বাক্য গঠন করব তখন আপনি এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন। চলুন আমরা ডক্সে ব্যাক করি। এখন থেকে ধারণা দেব সিঙ্গেল এবং ডাবল পজিটিভ রোল সম্পর্কে। প্রথমে রুল ওয়ানে বলা হয়েছে সিঙ্গেল পজিটিভ, সিঙ্গেল পজিটিভ সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে, তবে এর ডান পাশে নাউন থাকতে হবে। অর্থাৎ এতক্ষণে আমরা যে সিঙ্গেল পজিটিভ বললাম সেটা বাক্যের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। সাবজেক্ট বসলে সেটা বাক্যের শুরুতে বসে, আর অবজেক্ট থাকলে সেটা সাধারণত বাক্যের শেষে বসে। আসলে আমরা সাবজেক্ট বলি, এটা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী হবে সাবজেক্ট, অবজেক্ট হবে না, এটা হবে অবজেক্ট। জি এমন একটা সাউন্ড হবে, জি এমন একটা সাউন্ড হবে। তাহলে হিজ পাঞ্জাবি ইজ ভেরি নাইস। তাহলে হিজ এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পজিটিভ। এখানে বলা হয়েছে যে সিঙ্গেল পজিটিভ সাবজেক্ট অবজেক্ট হতে হবে, তার ডান পাশে নাউন থাকতে হবে। এই যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, পাঞ্জাবি না, এটা হবে পাঞ্জাবি, বাদ ওই আমরা পাঞ্জাবি বলি। তাহলে এটা হচ্ছে এখানকে নাউন। হিজ পাঞ্জাবি, তার পাঞ্জাবি ইজ ভেরি নাইস, খুব সুন্দর। এরপরটা আই নো ইউর সিস্টার, আমি তোমার বোনকে চিনি। এই ইউ এটা হচ্ছে সিঙ্গেল পজিটিভ কেস আমরা পড়েছিলাম। এরপরে সিস্টার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাউন। তার মানে আই নো ইউর সিস্টার। বাকি আপনাকে প্রশ্ন করা হয় সিঙ্গেল পজিটিভ কেস কোনটা, আপনি বলবেন ইউর। এটা বসেছে সাবজেক্ট হিসেবে প্রথমে, এবং এটা বসেছে বাক্যের শেষে, অর্থাৎ অবজেক্ট হিসাবে। আমি আরেকটা বাক্য তৈরি করতে পারি। ধরেন আমি দেখলাম যে ব্রু, আই ব্রু ইউর টি শার্ট, দিলাম টি শার্ট, মানে আমি তোমার টি শার্টটি, আমি তোমার টি শার্টটি ধার নিয়েছিলাম কিংবা কর্জ করেছিলাম। তার মানে এই যে ইউর হচ্ছে এখানে সিঙ্গেল পজিটিভ, আর টি শার্টটা হচ্ছে নাউন। আশা করি আপনি বুঝেছেন। এরপরে যে রুল সেটা হচ্ছে ডাবল পজিটিভ। পজিটিভ এর পরে নাউন না থাকলে ডাবল পজিটিভ বসে, এটি কখনো সাবজেক্ট হয় না। ফর এক্সাম্পল, ল্যাপটপ ইজ মাইন, মনে আছে কি কিছুক্ষণ পূর্বে আমরা মাইন পড়েছিলাম, এটা ছিল আমাদের ডাবল পজিটিভ। অর্থাৎ ল্যাপটপটি আমার, দেখেন এই যে মাইনের পরে কখনো নাউন থাকবে না, এটা বাক্যের শেষে হতে পারে। সরি, এর বাক্যের শেষে হবে কারণ এটা সাবজেক্ট হবে না। দ্যাট বুক ইজ ইয়োর্স, মানে ওই বইটা তোমার, কিংবা তোমাদের বলতে পারেন। তাহলে ইউজ, এ দেখেন এটা বাক্যের শেষে বসেছে, তার মানে এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে, এটা সাবজেক্ট হবে না। আর আমরা পড়েছিলাম এটা ডাবল পজিটিভ কেস, এটাও ডাবল পজিটিভ কেস। আপনাকে ওইখান থেকে ওয়ার্ড মিনিং গুলো একটু মুখস্থ করে নিতে হবে, যে কোনটা সিঙ্গেল পজিটিভ এবং কোনটা ডাবল পজিটিভ। আশা করি আপনি বুঝেছেন। আপনি না বুঝলে কোনো সমস্যা নাই, যদি এই পুরো ক্লাসটা না বোঝেন এরপরেও আপনার কোনো প্রবলেম সৃষ্টি হবে না। যেহেতু আমরা যখন সেন্টেন্স মেক করব তখন এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবো। we should for the next point, সেটা হচ্ছে সাবজেক্ট। যে ব্যক্তি বা বস্তু কাজটি করে তাকে সাবজেক্ট বলা হয়, সাধারণত বাক্যের শুরুতে বসে। আপনাদেরকে আমি আরো ইজিলি ভাবে বোঝাই, সেটা হচ্ছে বাক্যে যিনি কাজ করে কিংবা যিনি কথা, বাক্যে যিনি প্রথমে বসে, মানে যিনি কাজটি করে তিনি সাবজেক্ট। আমরা কয়েকটা উদাহরণ শিখবো। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। যদি প্রশ্ন করেন যে
কে ভাত খায়, কে দ্বারা, তাহলে উত্তর দেবো যে আমি ভাত খাই। তাহলে যে আমি, আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট বাক্যে। এছাড়াও আপনি আরো সহজ করে বোঝেন যে বাক্যে যিনি মূল, বাক্যে যিনি কথা বলে কিংবা যিনি কাজ করে তিনি সাবজেক্ট। আমি ভাত খাই, তাহলে আমি মানে কি, আইটা হচ্ছে এখানে সাবজেক্ট। শি রিডস আ বুক, সে একটি বই পড়ে। তাহলে বাক্যে কে কথা বলতেছে, সে বলতেছে, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট। লিখে দিয়েছি, শি ইকুয়াল সাবজেক্ট। শাকিল প্লেস ফুটবল, শাকিল ফুটবল খেলে। দেখেন বাক্যে কি বসেছে, শাকিল বসেছে, তার মানে এটা হচ্ছে এখানে এখানে সাবজেক্ট। ধরেন আমি আরেকটা বাক্য তৈরি করতে পারি যে শাকিল কুকস রাইস কিংবা বিরিয়ানি। আচ্ছা রাইস দিলাম, শাকিলা কুকস রাইস, শাকিলা বিরিয়ানি, সরি, ভাত রান্না করে। কে ভাত রান্না করেছে প্রশ্ন করেন, কে ধারা, তাহলে উত্তর হবে শাকিলা। এই শাকিলা হচ্ছে এখানে সাবজেক্ট। আশা করি আপনি বুঝেছেন যে সাবজেক্ট কি কিংবা কোনটা হয় সাবজেক্ট। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো অবজেক্ট। যার উপর কাজটি করা হয় তাকে অবজেক্ট বলা হয়। অর্থাৎ কোন সেন্টেন্সে যিনি কথা বলে, যার সম্পর্কে কথা বলা হয়, তিনি হচ্ছে অবজেক্ট। সাধারণত ভার্ব এর পরে এই অবজেক্টটি বসে থাকে। চলুন এক্সাম্পল শিখি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। প্রশ্ন হলো যে আপনি যদি ওয়ার্ড দ্বারা প্রশ্ন করেন যে আমি কি খাই, তাহলে যে উত্তর দেয় সেটি হচ্ছে অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এই যে ভাতটা, এটি হচ্ছে অবজেক্ট। দেখেন এটা বাক্যের শেষে বসেছে কিংবা ভার্বের পরে বসে। ভার্ব কোনটা এখানে, ইট, এটার পরে বসেছে। রাইস এটা হচ্ছে আমাদের অবজেক্ট, যেটা খাওয়া হচ্ছে। সে রিডস আ বুক, যদি প্রশ্ন করেন যে সে আহ, এখানে বলা হচ্ছে সে একটি বই পড়ে, যদি প্রশ্ন করেন সে কি পড়ে, তার উত্তর হবে একটি বই পড়ে। একটি বইটি হচ্ছে এখানে অবজেক্ট। এখানে মূল ভার্ব হচ্ছে রিডস, এই রিডস এর পরে কিন্তু আবু বসেছে। শাকিল প্লেস ফুটবল, শাকিল ফুটবল খেলে। যদি প্রশ্ন করেন যে শাকিল কি খেলে, উত্তর বলবে ফুটবল। এই ফুটবল হচ্ছে অবজেক্ট। এছাড়াও এই ভার্ব, মূল ভার্ব প্লেস, এই প্লেস এর পরে কিন্তু ফুটবল বসেছে অথবা বাক্যের শেষে বসেছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম কিংবা নির্ণয় করতে পারলাম এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সো অনেক বকবক করে ফেলেছি। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, আমাকে আপনারা জুমে যে সাপোর্ট দেওয়ার বলা আছে সেখানে সাপোর্ট দিবেন। সো আর বড় করবো না, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো লেসনে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।